প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে জন্মভূমি নিউজ টিভি শুরু করছি। আজকে সর্বপ্রথম আলোচনা যাচ্ছি আমরা যথারীতি আজকের শিরোনামের বিভিন্ন খবরের বিশেষ বিশেষ অংশগুলো। সেই থেকে আজকে খবরের প্রধান শিরোনাম: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে 71-কে কোনো অবস্থাতেই 24-এর সঙ্গে মেলানো যাবে না। দুদিক থেকেই দুটি ভিন্ন ভিন্ন অবস্থানে বিরাজমান করছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2200 জনের উপর থেকে মামলা প্রত্যাহার করা হচ্ছে। অন্য একটি খবরে জানা গেছে, সদ্য ক্ষমতা থেকে চ্যুত ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রথমবার গতকাল সন্ধ্যায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করে সেখানে একটি কেক কেটেছেন বলে বিতর্কের তৈরি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন কর্তৃক SIR এর যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে তাকে তিনি কোনো অবস্থাতেই মানতে পারছেন না। পাশাপাশি এদিকে বিজেপি আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পশ্চিমবঙ্গে। তারা তাদের বিধানসভার মনোনীত প্রার্থীদেরকে ঠিক করার জন্য এই প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই মিটিংয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছিলেন না। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের ভারতের খবর। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই বলেই যে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত ভুয়া ভোটাররা আসামের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাছাড় অঞ্চলে, করিমগঞ্জ, শিলচর, এই সমস্ত এলাকায় বসবাস করছে, তাদেরকে যে কোনো মূল্যে এই ভোটদান থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে ব্যাপকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে ইরান এবং মুসলিম দেশগুলি। এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের দামামা বেজে উঠেছে। সাথে সাথে পাকিস্তানের বালুচিস্তানেও উত্তপ্ত। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের 55 জন সেনাকে কাতেল করা হয়েছে বলে আফগান যে সোলজাররা তারা দাবি করেছে এবং তারা এও বলেছে সীমান্তবর্তী এলাকায় তারা 19টি পাকিস্তানি সেনা চৌকি ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি পাকিস্তান বলেছে হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকাগুলিতে তারা প্লেনে সেখানে বম্বিং করা হচ্ছে, যদিও তাদের টার্গেট হলো একমাত্র তালেবানদের যে আশ্রয় কেন্দ্র সেগুলি। এদিকে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শুল্ক আরও 15% বাড়ানোর জন্য সুপারিশ করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, অভিবাসী অবৈধ তাদেরকে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প এও জানান, খুব নিকট ভবিষ্যতে তিনি ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন। এদিকে ভারত থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ভেনেজুয়েলা থেকে রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানি তেল আমদানি শুরু করেছে। প্রিয় দর্শক, আজকে এখানেই ছিল প্রধান প্রধান সংবাদের শিরোনাম। এখন আমরা একটি বিশেষ অনুষ্ঠানে যেতে চাচ্ছি, সেই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদেরকে একটু বলি। নিউ ইয়র্ক কমিউনিটির একজন পরিচিত মানুষ, যিনি মানবাধিকার সহ কমিউনিটির বিভিন্ন ইস্যু ভিত্তিক কাজ করতেন, অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন তিনি। তিনি পশ্চিমবঙ্গ থেকে আগত, যদিও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে তিনি কাজ করতেছিলেন। বাংলাদেশের কমিউনিটির অনেক নেতৃবৃন্দর সঙ্গে তার ছিল ব্যক্তিগত সম্পর্ক। আমার সঙ্গেও তার ছিল একটা অন্যরকম সম্পর্ক। আমি তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। সঙ্গে রয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, তিনি আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও যুক্তরাষ্ট্রের সভাপতি। রয়েছেন মানবাধিকার নেতা
শীতাংশু বিকাশ গুহ এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি এবং আরেকজন কমিউনিটি নেতা রূপকুমার ভৌমিক। আপনাদের সকলকে জন্মভূমি টিভিতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ভালো ইউ। আছেন নিশ্চয় সবাই? তো আজকের আলোচনা পবিত্র চৌধুরীকে নিয়ে করব। যারা পবিত্র চৌধুরী, আমি যতটুকু খবর রাখি, তো রূপকুমার ভৌমিক, প্রথমে আপনার কাছে যাচ্ছি যে আপনার সঙ্গে পবিত্র চৌধুরীর একটা ভালো সম্পর্ক ছিল, সেটা আমি বিভিন্নভাবে শুনেছি। শীতাংশু গুহ আমাকে জানিয়েছেন, দ্বিজেন ভট্টাচার্যও জানিয়েছেন। তো আপনি একটু স্মৃতিচারণ করুন তো পবিত্র চৌধুরীর। নমস্কার রতনদা, আপনার এই শুভ উদ্যোগের জন্য প্রথমত আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। কারণ যখন কেউ গত হয় তাকে নিয়ে এই যে আয়োজন, বিশেষত তার সম্পর্কে আলোকপাত করার, তার চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর যে প্রয়াস, সেটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি ঐক্য পরিষদের সভাপতি থাকা অবস্থাতে যখন 2001 সালে বাংলাদেশে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর, বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর যে জুলুম নির্যাতন নেমে এসেছিল, তারই পরিপ্রেক্ষিতে এই মানবাধিকার কর্মী পবিত্র নারায়ণ চৌধুরী, তার সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ ঘটে। আপনাদের সকলেরই হয়তো স্মরণে আছে যে সেপ্টেম্বর 9/11 পরে আমাদের কুইন্সের দিব্যধাম মন্দিরে ভারতীয়, ত্রিনিদাদ, গায়ানা, সুরিনাম এবং আমাদের বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবাদী স্মরণ সভাটি ছিল, আয়োজনে ছিলেন দিব্যধাম মন্দির কর্তৃপক্ষের স্বামী বিদ্যানন্দ প্রশান্তনন্দ মহারাজজি, এবং আমরা যারা তখন ঐক্য পরিষদের সাথে যুক্ত ছিলাম আমরাও যুক্ত হয়ে পড়ি। কারণ আমাদের কজ ওইটি ছিল সেপ্টেম্বরের 11 তারিখ, আর আমাদের বাংলাদেশে অক্টোবরের 1 তারিখ নির্বাচন, 2001 সাল। এবং কাকতালীয়ভাবে ঘটনাটি মিলে যায়, যার জন্য আমরা তখন অনুন্নপায় হয়ে বিভিন্নভাবে এই প্রবাসে আমাদের সহযোগী সংগঠন বা যারা আমাদের সহমর্মিতা প্রদর্শন করতে পারেন সে ধরনের ব্যক্তি বা সংগঠনের সাথে যোগাযোগের প্রয়াস পাই। তারই ধারাবাহিকতায় দিব্যধামের সেই অনুষ্ঠান 16 অক্টোবর 2001, সেখানে আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একটি আলোচনা সভায় আয়োজন করি। সেই সভাতেই পবিত্র নারায়ণ চৌধুরী আমাকে বিশেষত প্রথম উনি পরবর্তীতে বলেছিলেন যে আমি তোমাকে শনাক্ত করি। তার পরবর্তীতে আমরা, আপনাদের এইও মনে আছে যে 2002 সালে হোটেল নিউ ইয়র্কারে বার্টলিন লিন্টনার, পৃথিবী বিখ্যাত একজন সাংবাদিক, সেই কনফারেন্স যে আমরা করেছিলাম ঐক্য পরিষদের মাধ্যমে, সেখানে আমাদের গাফার ভাই এসেছিলেন, প্রয়াত গাফার চৌধুরী। আজকে অমর 21 মাস, এই সময়ে এই মহান ব্যক্তিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গাফার চৌধুরী সেদিন আমাদের সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং কি নোট স্পিকার ছিলেন, আপনাদের যদি স্মরণে থাকে। পবিত্র চৌধুরী ইনফ্যাক্ট যেহেতু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে তিনি উদ্বিগ্ন ছিলেন বরাবরের মতোই, তিনি কিন্তু অর্থাৎ পেছন থেকে উনি খেয়াল করছিলেন যে ইনফ্যাক্ট বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি করছে। এবং পরবর্তীতে আমাদের যে সকল অনুষ্ঠানাদিগুলি হতো, আমাদের যে সমস্ত মিটিং, কনফারেন্স বা ডেমনস্ট্রেশন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যা কিছুরই আয়োজন করা হয়েছে,
তার আহ, অগ্রণী অগ্রণী বলতে আমি এখানে আমরা যারা বাংলাদেশে ছিলাম তারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছি, কিন্তু পেছন থেকে তিনি আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, কায়িক উপস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন। আজকে ওনার গত মঙ্গলবারই তিনি গত হন। আজকে ওনার অর্থাৎ যে ফিউনারেল, সেই ফিউনারেলের মধ্য দিয়ে তিনি পরলোকে যাত্রা করেছেন। আগামীকাল ওনার শ্রাদ্ধ, এবং আপনারা ওনার এই কর্মকাণ্ডগুলিতে উপস্থিত ছিলেন। আমি এখানে দেখেছি বিশেষত যারাই সেটি যে কোনো সম্প্রদায়েরই হন না কেন, আমি এই কারণে বলতে পারি যে ওনার যে পশ্চিম মানে কলকাতা শহরে একটি 4তলা বাড়ি আছে, সে বাড়িটির একতলায় উনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। সেই স্কুলটিতে কিন্তু পথ শিশু বলে যারা বোঝায়, যার অধিকাংশই দরিদ্র, বিশেষত মুসলিম জনগোষ্ঠীর। সুতরাং এটি শুধু বলা যাবে না যে তিনি কেবলমাত্র কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য, যদিও কেউ অনেকেই আছেন যারা ওনাকে একজন হিন্দুত্ববাদী আন্দোলনের সাথে যুক্ত এইভাবে চিহ্নিত করার প্রয়াস পেয়ে থাকেন। কিন্তু আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে সেই স্কুলে যদি 30 জন ছাত্র থেকে থাকে, ছাত্রছাত্রী, তার মধ্যে হয়তো দেখা যাবে যে 25 জনই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, এবং এরা হত দরিদ্র পথ শিশু। তাদেরকে শুধু শিক্ষাদানই করা হয় না, সেখানে তারা আহার, বস্ত্র তাও পেয়ে থাকে বলে আমি জেনেছি। উনি এখানে আমাদের বিশেষত হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের এই সম্প্রদায়ের প্রতিটি মন্দিরের কর্মকাণ্ডের সাথে তিনি কোনো না কোনো ভাবে যুক্ত ছিলেন। তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, মানসিকভাবে, আর্থিকভাবে, বা তাদেরকে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন। যদি আপনার আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে, এটি শুধু তিনিই নন। আমি এই প্রসঙ্গটি উত্থাপন না করলে আমার অন্যায় করা হবে যে আমরা এখানে দেখা গেছে যে যখন কোনো একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, উনি যে খুব বড় মাপের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন ঠিক তা নয়। ওনার যে ইনকাম ছিল, সেই ইনকামের মধ্য দিয়েই তারপরেও তিনি কিন্তু অকাতরে আমাদেরকে সাহায্য করেছেন। উনি পবিত্র চৌধুরী এমন একজন মানুষ, তার মানবিক দিকের একটি প্রসঙ্গ আমি উল্লেখ করি। আজকে যখন আমাকে এই কথাগুলো বলছেন, আমার কাছে উনি যেই একটি রেজিগনেশন লেটারই আসলে যেদিন তিনি চাকরিতে পরবর্তীতে রিজাইন যান, আমার কাছে সেই আপনি যখন চাকরি থেকে তিনি রিটায়ারমেন্টে যান, সেই সময় আমার যেহেতু একই পেশাতে আমি আসি, কারণ ওনারই বদান্যতায় আমি এই চাকরিটি পেয়েছিলাম। তখন আমাদের যে কর্তৃপক্ষ, আমি নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস কর্পোরেশনের অধীনে চাকরিরত আছি, উনি লিখেছিলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পার্সোনালকে যে I am in employment of you since 5/5/1986. I consider it very privileged to have that opportunity. Presently, I am planning to pursue other interests and wants to retire from service effective November 30, 2003. I therefore request you to please process my papers accordingly. Yours sincerely, Pavitra Chaudhary. তো উনি এটা লিখে আসলে ব্যক্তিগতভাবে উনি আমাদের যে ডিরেক্টর ছিলেন তৎকালীন, তাকে উনি বলেছিলেন যে আমার এই লোকটি, অর্থাৎ তিনি আমার কথাই বলেছিলেন। আমি যেই হোটেলের কথাটি বললাম, যেখানে আমাদের কনফারেন্সটি হয়েছিল, যেখানে বার্টল লিন্টার এবং আমাদের গাফফার চৌধুরী এসেছিলেন, সেই কনফারেন্সে যে একজন পাকিস্তানি ডিরেক্টর ছিলেন, তিনি পরবর্তীতে জেনারেল ম্যানেজারকে ইনফ্লুয়েন্স করে আমি এই ধরনের, অর্থাৎ যে কনফারেন্সটি আমরা করেছিলাম, এটিকে তারা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে। এবং যেহেতু আমি ঐক্য পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম, পরবর্তীতে এইটুকু জেনেছিলাম যে আমার কিন্তু চাকরিটি চলে যাওয়ার পরে আমি বহুভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করার পরেও যখন কোনো চাকরি হচ্ছিল না, তখন এই পবিত্র চৌধুরী আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, এবং তারই
আহ, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে তিনি ওনার তখনও 3 বছর চাকরি বাকি ছিল, এবং 3 বছর চাকরি বাকি রেখে উনি যেই সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার জন্য যে কাগজপত্র প্রসেস করতে বললেন বা উনি রেজিগনেশন লেটার সাবমিট করলেন, তাতে করে ওনার বিরাট আর্থিক ক্ষতি হতো আর কি। সমস্ত ক্ষতিকে উনি মানে একজন, আমি পরবর্তীতে আরো দেখেছি যে শুধু যে উনি আমার ক্ষেত্রে তাই নয়, পরবর্তীতে আমাদের কমিউনিটির অনেক লোক তার দ্বারাই বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন। তারা বিভিন্ন চাকুরিতে ওনার পরামর্শক্রমে, বুদ্ধিক্রমে, কেউ ব্যবসায় বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করেছেন। উনি আমাদের এই একবার শুধু যে আমাদের বাংলাদেশের এই সংখ্যালঘুদের নির্যাতনের উপরে আমাদের ঘটনা সম্বলিত 129 পাতার একটি দালিলিক অর্থাৎ উনি তৈরি করেন, এবং সেটার জন্য বম্বেতে ওনার বড় ভাই তখন ছিলেন, ওনার ছোট বড় ভাইয়ের ছেলে ডাক্তার বম্বেতে, তখন ওনার ভাইপোকে নিয়ে, বড় ভাইকে নিয়ে, ওনার বৌদিকে নিয়ে ওনারা 4 জনে মিলে ভারতবর্ষের সমস্ত রাজ্য পরিষদ এবং কেন্দ্রীয় সরকার এবং সমস্ত দপ্তরে এক একটি চিঠি ওনাকে মেইল করতে, আমি পরবর্তীতে জেনেছিলাম 500 টাকার উপরে, প্রায় 1.5 লক্ষ রুপি খরচ করে এই চিঠিগুলি তিনি মেইল করেছিলেন। আমি এটি অর্থাৎ বাংলাদেশে মানবাধিকার একটি অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, আপনারা জানেন 2001 থেকে 2005-6 পর্যন্ত। সেই সময়কালে এই ব্যক্তিটি হেন জায়গা নেই, হেন কোনো দপ্তর নেই যাদের কাছে উনি সাহায্যের জন্য এগিয়ে যাননি। আমাদেরকে নিয়ে তখন আজকের প্রয়াত রতন বড়ুয়া, ওনাকে সহ দেখা গেছে যে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ডেইলি নিউজ, তারপরে আপনার ভারতীয় সমস্ত পত্র পত্রিকাগুলোতে বেশ কয়েকবার উনি আমাদেরকে নিয়ে নিয়ে ছুটে ছুটে গেছেন যে তোমরা আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তোমরা কি দুটো একটা ফিচার বা একটা কিছু তোমরা একটু প্রকাশ করো আর কি। সো আজকের দিনে, আগামীকাল ওনার শ্রাদ্ধ। আমি ব্যক্তিগতভাবে আমরা ওনার উপর ওনার প্রতি কৃতজ্ঞতা জানানোর সে ভাষা আমার নাই। উনি অতিশয় প্রাণবান একজন মানুষ ছিলেন, অতি জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ বলতে যা বোঝায় সেই ধরনের মানুষ ছিলেন। কমিউনিটিতে নয়, শুধু আমাদের গীতার ষোড়শ অধ্যায়ে এই কথাটি বলে আমি শেষ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দৈব ভাবের মানুষ কারা আর কি। ওখানে তিনি 26টি গুণের কথা বলেছেন। উনি বলেছেন অভয়ম সত্য সংশুদ্ধির, জ্ঞানময় যোগ ব্যবস্থিতি, দানম যজ্ঞ চ শ্রদ্ধায় তপার্জবম, অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসীন, দয়াভূতিষু অলুলুপ্ত মার্দবম গৃহ অচাপলম, তেজক সমাধৃতি শৌচম অদ্রহণাতি মানিতা ভবন্তি সম্পদম দবি অভিয়াদর্শ ভারত। অর্থাৎ সাহসিকতা, নির্ভীকতা, যেটি পবিত্র চৌধুরীর চরিত্রে ছিল, তেজস্বিতা, সেই তেজস্বিতাটা ছিল প্রত্যেকের, অর্থাৎ যার মধ্যে একটু পটেনশিয়ালিটি তিনি দেখেছেন তার কাছে তিনি বিভিন্নভাবে তাকে উৎসাহিত করার চেষ্টা করেছেন। এই বিষয়ের উপর তোমরা একটু লেখো, এই বিষয়ের উপর তোমরা একটু আলোকপাত করার চেষ্টা করো। নিজে লিখেছেন, অন্যান্যদেরকে উনি প্রণোদিত করেছেন, প্রচোদিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। রূপকুমার ভৌমিক, আপনাকে আমরা অন্যদের কথাও একটু শুনতে হবে, তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন, অনেক যেহেতু আপনি খুব ক্লোজ ছিলেন অনেক কিছুই জানতে পারলাম আমরা, অনেক ধন্যবাদ আপনাকে। যাচ্ছি ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, আপনার সঙ্গে পবিত্র চৌধুরীর যে যোগাযোগ ছিল তার আবহে আপনার অভিজ্ঞতার কথা বলবেন। আহ, আপনার এই আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারি মাস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সামান্য বক্তব্য আমি শুরু করছি। আচ্ছা, রূপকুমার ভৌমিক পবিত্রতার সম্পর্কে আপনাকে যা বলেছেন, উনি মোটামুটি সব কথাই ওনার সম্পর্কে বলেছেন। তারপর আমি আর কি হাইলাইট করবো, একটু দু একটা কথা বলি। এসেন্স অফ ম্যান, একজন মানুষের এসেন্সটা কি, এটা যদি বলতে হয় দুটো তিনটা শব্দে, তাহলে উনি প্রথমেই একজন হিউম্যানিস্ট বা মানবতাবাদী, উনি একজন ফিলান্থ্রপ বা দাতা। 3 নম্বর, উনি
দুঃখী মানুষের দরদি, প্রচন্ড রকম এমপ্যাথি ছিল তার, গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, সেটা যে কোনো রকমের অপ্রেসড মানুষের জন্য। এই তিনটি গুণ তার ছিল, এবং সারা জীবন এই তিনটা জিনিসকে উনি চর্চা করেছেন, মানুষকে এটা করতে উদ্বুদ্ধ করেছেন, এই জিনিসগুলি কালচার করতে। এবং হি লিভড এ মিনিংফুল লাইফ। তার লাইফের পারপাস ছিল, ভীষণ ফোকাস ছিলেন, লেজার ফোকাস ছিল, অত্যন্ত সুশিক্ষিত ভদ্রলোক। আপনি যদি দীর্ঘদিন কারোর সঙ্গে কথা বলেন, চলাফেরা করেন, কখনো না কখনো দেখবেন আপনাকে একটা ফাউল করে দিল, একটা কথা বললো, আপনার মন খারাপ হবে। এটা পবিত্র চৌধুরীর ক্ষেত্রে ওনাকে চিনি সেই 2001 থেকে, যে সভাটির কথা দিব্যধাম মন্দিরের রূপকুমার বললেন, সেদিন থেকে আমি ওনাকে চিনি। কিন্তু এমন ঘটনা কোনোদিন ঘটেনি যে তার মুখে হাসি নেই, বা তার কথায় কোনোদিন মনে হয়েছে উনি আমাকে এই কথা কেন বললেন। এর জন্যই বললেন যে পারফেক্ট জেন্টলম্যান বলতে যা বোঝায় পবিত্র চৌধুরী তাই ছিলেন। কিন্তু একাধারে এতগুলি গুণ, হিউম্যানিস্ট, ফিলান্থ্রপি, তার যে এমপ্যাথির যে নমুনা। ছোট্ট দু একটা উদাহরণ দেই। বাংলাদেশের সংখ্যালঘু এবং প্রগতিশীল মুসলমান, বাংলাদেশের প্রগতিশীল মুসলমান এবং সংখ্যালঘু, এই দুইটাকে উনি ভিন্ন করে দেখতেন না। শাহরিয়ার কবির যখন এখানে আসতেন, উনি পবিত্রদার সঙ্গে দেখা করতেন। জার্নালিস্ট সুমি খান ওনার বাড়িতে গিয়ে থাকতেন। তারা কোনোদিন বোধ করতেন না যে পবিত্র চৌধুরী একজন হিন্দু নাকি মুসলমান নাকি, উনি এই ধরনেরই লোক ছিলেন, একজন মানবতাবাদী, খাঁটি মানবতাবাদী লোক ছিলেন। আচ্ছা, এখন পবিত্র চৌধুরীকে আমরা একবার বললাম যে আমরা একটা বই বের করেছিলাম 240 পাতার, যে বইটার একটা ইন্ডিয়ান এডিশন করতে চাই পবিত্রদা। এইটার ব্যাপারে লজিস্টিক্যাল কিছু সাহায্য করতে পারেন আপনি? অন্যান্য বই করতে চাও? হ্যাঁ, এটা ভারতবর্ষকে তো জানানো দরকার। তোমাদের কোটি কোটি লোক রিফিউজি হিসাবে ভারতে যায়, ভারত সরকারকে অবশ্যই এটা জানতে হবে, এবং তাদের দায়িত্ব তোমাদের তোমাদের সাহায্য করা। আমরা তোমাদের ফেলে এসেছি 1947, এটা আমাদেরও দায়িত্ব নেই, যেহেতু ভারতীয় ছিলেন। আচ্ছা, তো উনি তখন বললেন আমি তোমাকে $500 দিলাম। তো $500 আমি এসে শীতাংশুদাকে বলি, $500 পেয়েছি, বই করতে হবে। কারণ বই করার বাকি কাজটা শীতাংশুদার করতে হবে, লেখালেখির কাজ আমি, বাকিটা ম্যানেজমেন্টের কাজ, লজিস্টিক্যাল, এগুলি শীতাংশুদা। তো এটা হচ্ছে একটা নমুনা। আরেকবার বলি, একজন জেলের ছেলে লেখাপড়া করতে পারবে না, সেই তুখর মেধাবী একটি ছেলে তাহিরপুরের, কোনোভাবে লেখাপড়া করতে পারে, ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছে, সে পড়তে যাবে না। তো ওর জন্য যখন সাহায্য চাইলাম, উনি বললেন তোমার কি লাগবে আমাকে জানিও, এই ছেলেকে ঢাকায় পড়তে পাঠাও। তো আমি ছোট্ট ছোট্ট দু একটা নমুনা আপনাকে দিলাম। আমি আমি কথা না বাড়ি, আমি চাইছি শীতাংশুদার কাছ থেকে শুনতে। উনি আমার চাইতে আরো ক্লোজলি ওনার সঙ্গে সম্পর্কিত ছিলেন। রূপকুমারের কথাটা বলে আমি শেষ করি। রূপকুমারের চাকরি গেল বাংলাদেশের মাইনরিটি এবং প্রগতিশীল মুসলমানদের রক্ষা করতে। আপনি জানেন যে ঐক্য পরিষদ যে কাজটা করে, এটা হচ্ছে, আমরা দুটা কথা বলি যে প্রগতিশীল, 71-এর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল মুসলমান, মডারেট মুসলিমস এন্ড প্রোগ্রেসিভ মুসলিমস, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বাউল, তারা সকলে একসঙ্গে থাকবে, যেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি, সেকুলার ডেমোক্রেসি। পবিত্র চৌধুরী একজন সেকুলার ডেমোক্রেসির চ্যাম্পিয়ন ছিলেন। তো এই সেকুলার ডেমোক্রেসির চ্যাম্পিয়নশিপ করতে গিয়ে রূপকুমার এক পাকিস্তানের অত্যাচারে যখন চাকরি হারায়, তখন পবিত্র চৌধুরী নিউ ইয়র্ক সিটি চাকরিতে রিটায়ারমেন্ট, তো আপনি দেখেছেন আমাদের অনেকেই 70, 75, 80 বছর বয়সে রিটায়ার করতে হয় না। উনি বোধহয় কত বছর, উনি নর্মালি রিটায়ার করার যে বয়স, তারও 3 বছর আগে এই লোকটি যাতে তার পরিবার সংসার নিয়ে কে বেঁচে থাকতে পারে, তার জন্য চাকরি ছেড়ে দেন। এরপর একজন মানুষ সম্পর্কে আর কি বলার তাকে বলুন। ধন্যবাদ, আমি আপাতত এই বললাম। অনেক কথা আছে বলার, এটা আমরা শীতাংশুদার কাছ থেকে শুনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জন্মভূমি টিভি। অনুষ্ঠানটি হচ্ছে প্রয়াত পবিত্র চৌধুরীর স্মরণে। এতক্ষণ কথা শুনছিলেন রূপকুমার ভৌমিক এবং ডক্টর দ্বিজেন ভট্টাচার্যের। আমরা এখন যাচ্ছি মানবাধিকার নেতা শীতাংশু গুহর কাছে। শীতাংশুদা, আপনার কি অভিজ্ঞতা বা স্মৃতিচারণ? থ্যাংক ইউ আপনাকে, জন্মভূমিকে এবং দ্বিজেন ভট্টাচার্য এবং রূপকুমারকে। আসলে এই রূপকুমার যা বললো বা দ্বিজেন এই সবগুলি কর্মকাণ্ডের সাথে আমরা সবাই জড়িত। কাজে পবিত্রতা সম্পর্কে তো আমি একটা আপনার অনুরোধী, জন্মভূমির অনুরোধী, আমি একটা লেখা 1 ঘন্টার মধ্যে আপনাকে
দিছি, লিখছি, এবং যেটা আমার ফেসবুকে আছে, আপনারা পড়ে নিতে পারেন, সবাই পড়ে। আজকে আজকে যখন ওই ফিউনারেল হোমে গেলাম, তখন মানে দেখলাম যে লেখাটা অনেকে পড়ছে, এসে বললো যে দাদা আচ্ছা 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 আচ্ছা। তা আমি মনে হয় যে আমরা পবিত্রদা পবিত্রদা আমাদের জন্য অনেক কিছু করছে, আমরা তো আর কিছু করতে পারি না তার জন্য। এই জন্য অ্যাটলিস্ট আমি লেখক হিসাবে একটা ছোট্ট লেখা লিখছি। আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব, দায়িত্ব। আমি আপনাকেও থ্যাংক ইউ দিই, জন্মকে থ্যাংক ইউ দিই যে তা আমাকে বলছে যে, এবং এটা ছাপাইছেন। এটা অবশ্য ঢাকাতে এবং কলকাতাতে আরো 2টা কাগজে ছাপা হয়েছে। আরো একটা রূপসী বাংলা কোথাকার আমি জানি না, ওখানেও ছাপা হয়েছে। অজানায় অনেক জায়গায় ছাপা হইতে পারে, দ্যাটস ফাইন। তবে আজকে ধরেন আমি যখন ফিউনারাল গেলাম, তখন তো মানে আরিশ সাহানিকে দেখলাম এবং তার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। আরিশ সাহানি তো আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের কলকাতার বা বা ভারতবর্ষের 3টা লোক আমাদের আন্দোলনে সব সময় ভীষণভাবে হেল্প করতেন। তো আমাদের পবিত্র চৌধুরী উনি চলে গেছেন, নারায়ণ কাটারিয়া উনিও চলে গেছেন, এখন আরিশ সাহানি আছেন। আজকে দেখলাম উনি সপরিবারে স্ত্রী কন্যা সহ আসছিলেন সেখানে পবিত্রদার প্রতি শ্রদ্ধা জানাতে, এবং সেখানে তিনি পবিত্রদার মেয়ে ঈশানীকে আমার পরে বললো যে আমি ওকে বলছি যে তোমার বাবার লিগেসিটা তুমি করবা কিনা। সে আমি বললাম যে সে তো এটা আগেই করতে, সে HAF এর সাথে জড়িত ছিল, শি ওয়াজ দেয়ার বিফোর। এবং আমি শিওর যে একটা বয়স পরে মানুষ ওই জায়গাটায় আসে যে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের জন্য কিছু করা। পুরা পরিবারটাই তো তাই করছে। আমি ওই শাহরিয়ার কবির বা সুমির কথা আমিও লিখছি আমার লেখাটার মধ্যে। তো আহ, আসলে পবিত্র যদি, যেটা আমি হেডিং করেছিলাম যে একজন ভালো মানুষ চলে গেলেন, আসলে তো এই যেটা দিয়েন দাও বলছে যে পারফেক্ট জেন্টলম্যান। এর মধ্যে অর্থাৎ তাকে উনি বিজেপি করতেন বা কি করতেন, এটা আমি মাঝে মাঝে একটা কথা বলি যে এই হিন্দুরা আর কি যত খারাপই হোক, খুব বেশি খারাপ হইতে পারে না, কারণ ধর্মটা তাদেরকে ওই জিনিসটা করে নাই। মানে পবিত্রতা বিজেপি করলো, হি ওয়াজ এ জেন্টলম্যান, হি ওয়াজ এ নাইস ম্যান। সেখানে তার কাছে ওই শাহরিয়ার কবির বা সুমি, তো আমাকে এইবারও যখন আইছিল বিপদে পড়ে, সুমি তার বৌদি বলছে যে তুমি থাকতে পারো কিন্তু আমাদের এখানে বাথরুমের কিছু প্রবলেম আছে, এটা বলছিল আর কি। বাট এনিওয়ে তারপরে তো হয়েছে। আর টাকা পয়সা তো সবাইকে উনি দিছেন, দেন দিছেন, সেটা তো ফাইন, এটা ওনার ওনার কোনো ইয়ে নাই। তা আমি তো পবিত্রদার আত্মার শান্তি কামনা করি এবং আশা করি কালকে শ্রাদ্ধে তো আমরা যাব সবাই। মানে পরিবারকে এই টাইমে পরিবারকে সহানুভূতি জানানো, সহমর্মিতা জানানো, আর মানে পবিত্রদার আত্মা শান্তি পাক, এই কথাই বলবো। আর মানে আমি আজকে যেমন গিয়ে দেখছি উনি পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু উনি আসলে বাংলাদেশের মানুষের খুব ক্লোজ ছিলেন। আজকেও দেখলাম যে ওনার ফিউনারালে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মানুষই বেশি, এবং হুইচ ইজ এ ভেরি গুড সাইন। এবং উনি আমাদের পাশে ছিলেন অ্যাটলিস্ট তার প্রয়াত হয়ে যাওয়ার পরও আমরা তার জন্য যদি কিছু করতে পারি, পরিবারের সাথে আমরা আলোচনা করবো, এটা ঠিক। যার পরে আমি অ্যাট দি সেম টাইম ঐক্য পরিষদকেও বলবো যে এখানে কিছু প্রেসিডেন্ট আছেন, আপনারা একটা শ্রদ্ধার্ঘ বা শোকার্ত বার্তা সাংগঠনিক ভাবে পবিত্রতার হাতে পরিবারের হাতে তুলে দেন। থ্যাংক ইউ। পবিত্রতা তার শান্তিতে থাক এই কামনা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জন্মভূমি টিভি। আমাদের সঙ্গে রয়েছেন রূপকুমার ভৌমিক, দ্বিজেন ভট্টাচার্য এবং শীতাংশু গুহ। আর আমরা একেবারে শেষ পর্যায়ে 1 মিনিট করে 3 জনের 3 মিনিট কথার পরে শেষ করব। রূপকুমার ভৌমিক, আপনি 1 মিনিটে আর কিছু বলার আছে আপনার? আমরা সবসময়, আমি একটু অনেক বছর গীতা চর্চা করি, ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত। আমরা বলি যে ওম সর্বেশাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকল জীবের শান্তি হোক, তাদের স্বাস্থ্য শান্তি সমৃদ্ধি, এগুলো আমরা প্রার্থনা করি। গত কয়েকদিন থেকে, কারণ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অধিকাংশ জায়গাতে আমরা আমাদের মোক্ষ প্রাপ্তির, অর্থাৎ আমরা অনেকে বলি এই জগতে যেন আমাকে ফিরে না আসতে হয়,
আমি যেন না আসি। এই দুঃখ ত্রিতাপদগ্ধ মহাপ্রভু যেটি বলতেন, সামনে দোল উৎসব, আগামী মঙ্গলবারে মহাপ্রভুর জন্মতিথি পালিত হবে। আরেক মহাকবি নয় শুধু, আরেক জগৎ সংসারের এক মহানায়ক চৈতন্য মহাপ্রভু। তো ওনার ছিল যে ত্রিতাপদগ্ধ জীব, অর্থাৎ আমরা আধিদৈবিক, আধ্যাত্মিক এবং আত্মিক এই 3 ধরনের দুঃখ নিয়ে জন্ম নেই, এবং এই জন্ম থেকে আমাদের মুক্তির জন্য গৌতম বুদ্ধ তাই মুক্তির পথ বাতলে দিয়ে গেছেন। কিন্তু পবিত্রতার সান্নিধ্যে আসার পরে গত 25 বছর ওনার খুব একান্তভাবে কাছে আসার পরে ওনার যে কর্মময় জীবন এবং যে নিষ্কলুষ বলে মনে হয়েছে, তারপরে আমার মনে হয়েছে এখন যদি বলা হয়, আমি বলবো যে ভগবান, তুমি যদি আমাকে আবার সৃষ্টি করো, এই পৃথিবীতে আমাকে আসতে হয়, তাহলে আমাকে একজন পবিত্র চৌধুরীর মতো মানুষ করে তুমি জন্ম দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দ্বিজেন ভট্টাচার্য, প্লিজ আপনি 1 মিনিটে যদি আপনার ক্লোজ করতেন। একই কথা রতন তালুকদার, ওনার চরিত্রে কোনো